ধন্যবাদ সবাইকে। সালাম ও শুভেচ্ছা জানাই। গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের কর্মসংস্থানের ভবিষ্যৎ, আমি মূলত এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আমি আর ভূমিকা দিয়ে আপনাদের সময় নষ্ট করবো না। আমাদের গেস্টরা পরে রাজনীতি এবং সমাজ নিয়ে কথা বলবেন। তো কর্মসংস্থানের দিক থেকে আমি যদি কর্মসংস্থানের যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো নিয়ে আপনাদের সামনে শুরু করতে চাই। শুরুতেই আমি শুরু করছি ছাত্র জনতার গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে শিক্ষার্থী থেকে আমাদের ছাত্র এবং বাবা শিশু আমি তাদের গ্রুপের মাধ্যমে বাংলাদেশের তরুণদের সামনে একটা মলিন চেহারা উঠে আসে। যখনই আমরা কর্মসংস্থানের কথা বলি, তখন তাদের অনেকগুলো বিষয় নিয়ে আমরা ডিল করি, যেটা হচ্ছে যে আমরা মানবাধিকারের বিনিময়ে গণতন্ত্র প্রয়োগ করেছি, উন্নয়ন খরচ করেছি, আমরা বেকারত্বের বিনিময়ে, তারপরে কর্মহীন প্রবৃদ্ধির বিনিময়ে, কিংবা মধ্যপ্রাচ্যের স্বাধীনতার বিনিময়ে আমরা উন্নয়ন করেছি। কিন্তু সেই উন্নয়নটি ছিল জবলেস, অর্থাৎ কর্মহীন। এমন অবস্থায় গণ আন্দোলনের পরবর্তীতে আজকে যে নতুন বাংলাদেশে আমরা আছি, এই বাংলাদেশে আমাদের তরুণদেরকে কিভাবে মানসম্পন্ন জীবন দেওয়া যায়, কিভাবে মানবিক জীবন দেওয়া যায়, সেজন্য আমরা সকলে একসাথে কাজ করবো বলে আমি আশা করি। কর্মসংস্থানের প্রশ্নে আমি কর্মসংস্থানের যে কৌশলগুলো, সেই কৌশলগুলোকে কয়েকটি ভাগে ভাগ করতে চাই। প্রথমত, যে ম্যাক্রো ইকোনমিক পলিসি রিফর্ম নিয়ে আমি কিছু কথা বলবো, মাইক্রো ইকোনমিক পলিসি নিয়ে কিছু কথা বলবো, অন ডিমান্ড যে কর্মসংস্থানের যে চাহিদা আছে সেগুলো নিয়ে কথা বলবো, সব গভর্নমেন্টের যে রেগুলেটরি পলিসি, কর্মসংস্থান কৌশল, সেগুলো নিয়ে কিছু কথা বলবো। ব্রেন নিয়ে কিছু নিয়ে কিছু কথা আলোচনা করা যেতে পারে। তবে সময়ের যে একটু স্বল্পতা আছে, যেহেতু আমি মনে করি আমার বক্তব্যের পরে আমরা একটা কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন করবো, এবং তার পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সাপোর্টার্স নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এবং এই কথাবার্তাগুলোর মধ্যে অনেক অনেক কিছু আলোচনায় আসেনি। সেটা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল সাপোর্টার্স, অর্থাৎ পলিসি ডিসঅর্ডার চলছে এখানে। এই ডিসঅর্ডারগুলোর প্যাটার্ন যদি আমরা দেখি, তাহলে এরকম যে 6 সুদের হারে যখন 2 অঙ্কের মূল্যস্ফীতি ছিল, তখন 1 অঙ্কের লেন্ডিং ব্যবস্থার মাধ্যমে আমাদের বৃহৎ শিল্প পরিবারগুলোকে ব্যাংকিং লেন্ডিং দেওয়া হচ্ছে। এবং এর মাধ্যমে যেটা হয়েছে, 90-এর দশকে আমাদের অর্থনীতির যে শক্তির জায়গা ছিল, সেই শক্তির জায়গা ছিল আমাদের এসএমই খাতের বিকাশ। ফলে আমরা দেখেছি এই দীর্ঘ সময়ে আমাদের বৃহৎ কংগ্লোমারেটদের স্বার্থ রক্ষা করতে গিয়ে অনির্বাচিত সরকার আমাদের ব্যাংকিং ব্যবস্থাকে শুধুমাত্র বৃহৎ কংগ্লোমারেটদের সেবায় নিয়োজিত করছে, এবং এর ফলে আমরা দেখেছি যে এসএমই খাতের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। যেহেতু এসএমই খাত বাংলাদেশের সবচেয়ে বেশি কর্মসংস্থান জেনারেট করে, তাই আমরা দেখেছি এর আফটারম্যাথ হিসেবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিহীন হয়ে গেছে। তো এই ধরনের ইন্টেলেকচুয়াল সাপোর্টাস তারা করেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এমন একটা পলিসি দিতে হবে, যে পলিসিতে আমরা এনশিওর করব যে সরকার অবশ্যই আমাদের এসএমই খাতে ন্যূনতম কি পরিমাণ ঋণ প্রদান করবে, এবং কোন কোন খাতে ঋণ প্রদান হয়নি অতীতে, সেই খাতগুলো বের করে সেই খাতগুলোতে ঋণ দিতে হবে। 2011 সালে মাইক্রোক্রেডিট অর্গানাইজেশনদের একটা সম্মেলন হয় মায়া, সেখানে পরিষ্কারভাবে বলা হয় যে সবচেয়ে দারিদ্র বিমোচন এবং কর্মসংস্থানের সবচেয়ে ইফেক্টিভ কৌশল হল অ্যাক্সেস টু ফাইন্যান্স। আজকে আমাদের তরুণদের অ্যাক্সেস টু ফাইন্যান্স নেই। আজ থেকে 19 বছর আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমার সমর্থন বক্তৃতায় বলেছিলেন যে আপনারা চাকরি খুঁজবেন না, আপনারা চাকরি দিবেন। আওয়ামী লীগের বিরাজনীতিকরণের একটা অন্যতম শক্তিশালী টুল ছিল বিভিন্ন মোটিভেশনাল স্পিকার তৈরি করেছে বিভিন্ন সংস্থার মাধ্যমে। তারা এদেশে বিরাজনীতিকরণকে জনপ্রিয় করেছে, এবং এই বিরাজনীতিকরণ প্রকল্পের মোটিভেশন দুর্বৃত্তরা আমাদেরকে বলে গেছে, তোমরা সরকারের কাছে চাকরি খুঁজো না, তোমরা চাকরি তৈরি করো। কিন্তু আমরা যদি দেখি কস্ট অফ ডুইং বিজনেস ইজ ভেরি হাই। আমরা যদি বিশ্বব্যাংকের সাবেক ডুইং বিজনেস ইন্ডেক্স দেখি, তাহলে সেইখানে আমরা যে সূচকগুলো দেখি, এই সূচকগুলা উদ্যোক্তা সৃষ্টির বিপক্ষে। অর্থাৎ এখানে আমাদের জমি, বাসা ভাড়া, বিদ্যুৎ ভাড়া, অ্যাক্সেস টু ফাইন্যান্স, তারপর হলো ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট, কিংবা আমরা যদি অন্যান্য বিষয়গুলো দেখি, যে লাইসেন্সিং, এই সবগুলো খাতে বাংলাদেশের যে স্কোর, এই স্কোর 30-এর কাছাকাছি। ফলে আমরা আজকে বলতে চাই যে রেগুলেটরি পলিসি ফ্রেমওয়ার্ক রিস্ট্রাকচার না করলে তরুণরা হাওয়া থেকে উদ্যোক্তা হয়ে যাবে না, তরুণরা এমনি কর্ম তৈরি করতে পারবে না। সুতরাং এখানে সরকারের ম্যাক্রো ইকোনমিক পলিসিকে এমনভাবে শেপ করতে হবে
যেটা সোসাইটিকে যেটা বাজারকে, বিশেষ করে আমাদের এসএমই খাতকে অ্যাড্রেস করতে হবে। এসএমই খাতের মধ্যে কয়েকশো ডোমেইন হতে পারে। এখানে এমন কিছু ডোমেইন আছে যে ডোমেইনগুলোকে কখনো ঋণ দান করা হয় না। করোনার সময় আপনারা দেখেছেন 22টা ব্যাংক 6 মাস এসএমই খাতে শূন্য পরিমাণ ঋণ দিয়েছে। এই ধরনের দুর্বৃত্তায়ন, ইন্টেলেকচুয়াল দুর্বৃত্তায়ন যাতে বাংলাদেশে না করতে পারে, আমরা সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সুস্পষ্ট রেগুলেটরি ভূমিকা আশা করি। ম্যাক্রোইকোনমিক পার্সপেক্টিভে বলতে হয়, বাংলাদেশের ব্যবসায়ীরা সবসময় একটা অভিযোগ করেন যে আমাদের প্রার্থী আছে কিন্তু যোগ্য প্রার্থী নেই। অর্থাৎ আমাদের শিক্ষা নিদারুণভাবে অযোগ্য হয়ে আসছে। আমাদের শিক্ষার সাথে শ্রমবাজারের সম্পর্কটাকে পুনঃস্থাপিত করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আজকে বেকার উৎপাদনের কারখানা। অত্যন্ত সুস্পষ্টভাবে বলতে চাই, জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর আন্ডারে আমাদের যে লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে, তাদের তাদের জীবন এবং তাদের কর্মের যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তাকে দূর করার জন্য আমাদেরকে পলিসি ফ্রেমওয়ার্ক নতুন করে সাজাতে হবে এবং এখানে শিক্ষায় বিনিয়োগ করতে হবে। অর্থাৎ শিক্ষাকে এবং দক্ষতাকে আমাদের টেকসই উন্নয়নের একটা কৌশল হিসাবে স্বীকৃতি দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলো আছে, যেই বিষয়গুলোর শ্রমবাজারে, চাকরির বাজারে চাহিদা কম, সেই বিষয়গুলোকে বিশেষ জায়গায় কনসেন্ট্রেট করে শ্রমবাজারের চাহিদা সম্পন্ন যে বিষয়গুলো আছে, আমি মনে করি সেই বিষয়গুলোর জন্য একটা কমিটি করা যেতে পারে। এবং সেটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হোক কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে, যাতে করে ওই বিষয়গুলোর একটা বিষয়ভিত্তিক রূপান্তরের মধ্য দিয়ে যায় এবং সেটা বাংলাদেশের শ্রমদক্ষতার রূপান্তরে ভূমিকা রাখে। বাংলাদেশে ডাক্তারদেরকে ইন্টার্নশিপ দেওয়া হয়, আর অন্য কোথাও দেওয়া হয় কিনা আমি জানি না। সময় এসেছে আমাদের বেকারদেরকে সবাইকে গণ ইন্টার্নশিপ দেওয়া এবং অন্তত 6 মাস ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে রাখা। এতে করে ছাত্রদের সাথে ইন্ডাস্ট্রির একটা সংযোগ স্থাপিত হবে। এই হলিস্টিক পার্সপেক্টিভ গুলো আমাদের পলিসিতে নিয়ে আসতে হবে শুরু থেকে। আমরা একটা নতুন সরকার পেয়েছি, গণঅভ্যুত্থানের পরে যে সরকারটা এসেছে, এই সরকারকে আমরা ব্যর্থ হতে চাই না। এই সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হয়ে যাব। আর এই সরকারের সাফল্য নির্ভর করে ইকোনমিক রিস্টোরেশন এবং কর্মসংস্থানের উপরে। সরকার যদি বাজারে সুস্পষ্টভাবে কর্মসংস্থান তৈরির জন্য, মানুষের জীবনমান উন্নয়নের জন্য, মানুষের জীবনকে সহজ করার জন্য সুস্পষ্ট পলিসি এবং দৃশ্যমান ইউটিলিটি বা সুযোগ সুবিধা নিয়ে আসতে না পারে, তাহলে সরকারের যে পথ, সেই পথটা মসৃণ হবে না। মাইক্রো ইকোনমিক পলিসিতে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে গ্রামীণ সেবাগুলো, এই গ্রামীণ সেবাগুলো ভয়ঙ্কর ভাবে কর্মী সংকটে ভোগে। আমাদের জেলা, বিভাগ কিংবা উপজেলা হসপিটালগুলোতে আপনি দেখবেন সেখানে নার্সদের অভাব আছে, কিংবা পরিচ্ছন্নতা কর্মীর অভাব আছে। আজকে আমাদের ঢাকা শহর বাংলা বিশ্বের অন্যতম দূষিত নগর, কিন্তু মাথা পিছু হিসাবে 10,000 জনের মধ্যেও একজন পরিচ্ছন্নতা কর্মী নেই। আমরা এই বিষয়গুলোকে প্রশ্ন করে আমরা বলতে চাই, আসলে সরকার লার্জ স্কেলে কর্ম তৈরির কৌশল জানে কিনা। আমাদের মনে হয় সরকারের কাছে এই ধরনের কর্ম তৈরির কোনো কৌশল নেই। যেমন ধরুন সরকারের শত শত বিভাগ আছে, যে বিভাগগুলোতে যে সেবা দেওয়া হচ্ছে, সেই সেবাগুলোর মান মনিটরিং এর আওতায় আসা উচিত। অগ্নি দুর্ঘটনা বলেন, ফায়ার কোড বলেন, বিল্ডিং সেফটি বলেন, কিংবা বিআরটিএ বলেন, যেখানে বলেন সেখানে দেখবেন মনিটরিং হচ্ছে না। অথচ আপনি যদি সেবাগুলো বিকেন্দ্রীভূত করেন, আপনি যদি কেন্দ্রীয় অফিস থেকে বিকেন্দ্রিত করেন এবং আউটসোর্স করেন, সেখানে পর্যাপ্ত সংখ্যক কর্মসংস্থান তৈরি হতে পারে। যেমন ধরুন বিআরটি, মোটর ভেহিকেল ইন্সপেকশনের জন্য বাংলাদেশের কোটি কোটি নাগরিককে একটা বিশেষ অফিসে দিতে হয়। ঢাকা শহরের কয়েক লক্ষ যারা গাড়ির মালিক, পরিবহন হোক, যাত্রী হোক, সবাইকে একটা অফিস দিতে হয়। এই অফিসগুলো যদি বিকেন্দ্রীকরণ করা হয় এবং প্রতিটি ওয়ার্ডে যদি আউটসোর্সিং করা হয়, তাহলে সেখানে অনেক কর্ম তৈরি হবে। আপনারা জানেন বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় 93,000-এর মতো পজিশন খালি। অথচ সেখানে বলা হচ্ছে যে শিক্ষায় জিডিপি সর্বোচ্চ বরাদ্দ, কিন্তু বাইরের চিত্রটা যাই হোক, ভিতরের চিত্রটা হচ্ছে আজকে ক্লাসরুমে শিক্ষা দেওয়ার মতো আমাদের পর্যাপ্ত শিক্ষকের অনুপস্থিত রয়েছে। মাইক্রো ক্রেডিটের ক্ষেত্রে একটা কথা বলতে হয় যে আমাদের গ্রামীণ যে অর্থনীতি, এই গ্রামীণ অর্থনীতির প্রায় 74% এমআরএর যে সর্বশেষ যে প্রতিবেদন গত বছরে, 74% হচ্ছে মাইক্রো ক্রেডিট। এখন মাইক্রো ক্রেডিটকে আমরা দেখছি, মাইক্রো ক্রেডিট ক্রমেই
তারা আগে সার্ভিস ওরিয়েন্টেড ছিল, তারা আগে বিভিন্ন ধরনের কাজ করতো, নার্সিং করতো, তাদের ক্লিনিক ছিল, তাদের বিভিন্ন পশুপালন কর্মসূচি ছিল। কিন্তু ধীরে ধীরে এই জিনিসগুলো মার্জিনালাইজ হয়ে একমুখী ফুড গ্রেনে চলে আসছে। আর মাইক্রোক্রেডিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একটা মনোপলি দমন, প্রায় 738টার মতো মাইক্রোক্রেডিট কোম্পানি আছে বাংলাদেশে লিমিটেড। সেখানে আমরা দেখছি যে শুধুমাত্র প্রথম 10টা তারা প্রায় 75% বাজার নিয়ন্ত্রণ করে। এই মনোপলিগুলো ভেঙে একটা একটা নিয়ম, একটা শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রয়োজন আছে, যেখানে সরকার যেই খাতগুলোতে, গ্রামীণ অর্থনীতির যেই খাতগুলোতে মাইক্রোক্রেডিট বিনিয়োগ করছে না, সেই খাতগুলোতে বিনিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা বলছি ম্যাক্রো ইকোনমিক এবং মাইক্রো ইকোনমিক পলিসি রিসেটটা এমন ভাবে করতে হবে যেটা হচ্ছে কর্মসংস্থান বান্ধব। এবং আজকের সময়ে আমরা যদি এই কাজটা না করতে পারি, আমরা যদি আমাদের তরুণদেরকে এই যে রাস্তায় সিভি নিয়ে ঘোরাঘোরার যে প্র্যাকটিস, এখান থেকে যদি সরাতে না পারি, তাহলে তাদের এই মলিন মুখগুলো আমাদের আন্দোলনের সুফলকে নষ্ট করে দেবে। অন ডিমান্ড কিছু জবস, যেটা সময়ের চাহিদা, সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। যেমন ধরুন, লো হ্যাঙ্গিং ফ্রুট হিসাবে আমরা এই মুহূর্তে কিছু ইনস্ট্যান্ট পরীক্ষার মাধ্যমে বা অনলাইন বা অফলাইন ক্রাইটেরিয়া সেটিং এর মাধ্যমে আমরা শিক্ষাঙ্গনে যে ভ্যাকেন্সি গুলো আছে, সেই ভ্যাকেন্সি গুলো ফিল করতে পারি কিনা সেটা নিয়ে বিবেচনা করা যেতে পারে। আমি পরিচ্ছন্নতা কর্মীর বলছি, বিভিন্ন সিটি এবং পৌর কর্পোরেশনে মাথা পিছু কর্মী নিয়োগের কথা বলছি, নার্সিং নিয়োগের কথা বলছি। হসপিটালে ডাক্তার পর্যাপ্ত থাকলেও দেখা যাচ্ছে নার্সিং এবং পরিচ্ছন্নতা কর্মী নেই। আমি এমনও দেখেছি যে যে হসপিটালগুলোতে টয়লেটগুলো এতই নোংরা পরিচ্ছন্নতা কর্মীর অভাবে যে রোগীরা সেগুলো ব্যবহার করতে পারেন না। হ্যাঁ, তো এই জিনিসগুলো একেবারে লো হ্যাঙ্গিং ফ্রুট। আপনারা জানেন যে ঢাকা সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী, তাদের দৈনিক গড় আয় মাত্র 600 টাকা। এখন বাংলাদেশের অর্থনীতির যে সাইজ, এখানে এসব খাতে লার্জ স্কেল এমপ্লয়মেন্ট জেনারেট করা খুবই সম্ভব বলে আমি মনে করি। একটা কথা আসছে, আপনারা দেখেছেন যে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। সাবেক সরকার আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে এবং একই সাথে তাদেরকে তাদের জবাবদিহিহীন ক্ষমতাকে কম্পেনসেট করার জন্য আমাদের এই পুলিশ বাহিনীকে দুর্নীতির সুযোগ করে দিয়েছে। ফলে আজকে তারা মানুষের সামনে আসতে পারছে না। এমন অবস্থায় ছাত্রদেরকে পুলিশ বাহিনীতে নিয়োগ করা যায় কিনা, এই ধরনের একটা উপযোগিতা নিয়ে চিন্তা ভাবনা চলছে। আমি মনে করি যেহেতু পুলিশ কাঠামো, তাদের একটা প্রশাসনিক স্ট্রাকচার আছে, তাদের ট্রেনিং স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের ভিতর দিয়ে যদি আমরা ছাত্রদেরকে 3 মাসের কোর্স করিয়ে তাদেরকে একটা আমরেলা কোম্পানির মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োগ করতে পারি, তাহলে সেটা কিছুটা ভূমিকা রাখতে পারে। ফাইন্যান্সিয়াল সাপোর্টের কথা দিয়ে আমি শুরু করেছিলাম। সেখানে আপনারা দেখেছেন যে বাংলাদেশ সরকারের যে শুল্কায়ন এবং ভ্যাটের যে পলিসি, এই ভ্যাটের পলিসিতে তারা বৃহৎ কংগ্লোমারেটদেরকে ফাঁক করে রেখে দেয় এবং আমরা আমাদের অর্থনৈতিক যারা প্লেয়ার, তাদেরকে অতিরিক্ত কর এবং ভ্যাটের বার্ডেনে রেখে আমাদের কর্মসংস্থানকে একেবারে সংকুচিত করে ফেলছে। এমন অবস্থায় আমরা সরকারের কাছে পরামর্শ করতে পারি যে রেভিনিউ লিকেজের যে এস্টাবলিশড ওয়েগুলো আছে, সেখানে আপনারা কিছু কাজ করেন। যেমন রেভিনিউ লিকেজের জন্য চট্টগ্রাম বন্দরে এখনো পণ্যের এইচএস কোডের সাথে আপনার সোর্স অফ অরিজিন কিংবা যে ইন্টারনেট প্রাপ্ত যে প্রাইসিং মডেল, হ্যাঁ, কিংবা বিল, এগুলো ডেটা যদি ম্যাপিং করি, আমরা সহজেই কিন্তু একটা পণ্যের প্রাইস রেঞ্জটা আমরা বের করতে পারি। এখন অর্থাৎ এখানে আমাকে একটু বিগ ডেটা ব্যবহার করতে হবে। যদি এগুলো করি, তাহলে ওই যে $40,000 গাড়ি $4,000 আমদানির মতো ঘটনা ঘটবে না এবং সেখান থেকে রেভিনিউ লিকেজ হবে না। এইসব জায়গায় যদি আমরা প্রযুক্তির ব্যবহার করে রেভিনিউ লিকেজ গুলো বন্ধ করতে পারি এনবিআর বা অন্যান্য খাতে, তাহলে হবে কি, বাংলাদেশ সরকারের যে ফিসক্যাল স্পেস, সেখানে একটু ফিসক্যাল স্পেসটা সহজ হবে। এই যে নতুন এই যে বর্ধিত রাজস্বটা, এই রাজস্বটা দিয়ে আমরা আমাদের কর্মবান্ধব কিছু পলিসি নিতে পারবো, যে মাস এমপ্লয়মেন্টের কিছু পলিসি নিতে পারবো। আমরা বারবার বলছি যে আমাদের তরুণদেরকে বেকার রেখে আসলে আমরা গণ অভ্যুত্থানের সুফলটা ভোগ করতে পারবো না। তারপরে ধরুন রেন্ট সিকিং যে স্ট্রাকচার আছে, যে ধরুন বাংলাদেশের পণ্য কেন আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারে না, তার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের চাঁদাবাজি। এটা নিয়ে একেবারেই কথা হয় না। এই চাঁদাবাজি হলো পরোক্ষ কর। এই পরোক্ষ করের কারণে আমাদের কৃষি পণ্যের উৎপাদন মূল্য ঢাকায় এসে বহুগুণ হয়ে যায়। একদিকে কৃষক নিজের উৎপাদন মূল্য পায় না, আর অন্যদিকে ঢাকার ভোক্তারা তারা বাড়তি দামে পণ্য কিনতে হয়। তো এই যে পলিসি ডিসঅর্ডার গুলো আছে এবং যে সাপ্লাই সরবরাহের
যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে আমাদের প্রশাসনিক চাঁদাবাজি এবং আমলাতান্ত্রিক চাঁদাবাজি কিংবা পুলিশি চাঁদাবাজি। আমরা যদি এগুলো বন্ধ করতে পারি তাহলে পণ্যের মানটা কিছুটা কমে আসবে। এতে করে আমরা দেখবো যে আমাদের তরুণদের যে ক্রয় ক্ষমতা, এই ক্রয় ক্ষমতার উপরে কিছুটা সহনীয় অবস্থা আসবে। পরবর্তী যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ডেটাবেস। আনএমপ্লয়মেন্ট ডেটাবেস, বাংলাদেশ সরকারের আনএমপ্লয়মেন্ট কোনো ডেটাবেস নাই। এখানে বেকারত্বের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটাকে আমরা আমরা তীব্রভাবে প্রশ্ন করি। বাংলাদেশ সরকারের বেকারত্ব 4%। এই সপ্তাহে 1 ঘন্টায় কাজ করার যে সংজ্ঞা নিয়ে তারা এসেছেন, এই সংজ্ঞাটাকে আমরা খারিজ করি এবং আমরা তাদেরকে অনুরোধ করি যেসব সংজ্ঞার মাধ্যমে আইনের দোহাই দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় ছোট্ট বেকারত্ব নির্মাণ করার চেষ্টা করা হয়, সেসব সংজ্ঞার মাধ্যমে আপনারা মূল কর্মসংস্থান বা বেকারত্বের ডেফিনেশন করবেন না। এতে এতে করে বাজারে ভুল বার্তা দেয়। আমি দুটা যেটা দিতে চাই, সরকারি হিসাবে 23 লাখ বেকার, ঠিক আছে, অথচ ঢাকার একটা এলাকাতেই 23 লাখ বেকার থাকতে পারে। এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে। আমাদের ডেটা ইন্টিগ্রিটি এবং পরিসংখ্যান যে জালিয়াতি, এই জালিয়াতিগুলি থামিয়ে আমাদেরকে ডেটা ইন্টিগ্রিটি করতে হবে। একটা জিনিস, একটা উদাহরণ দিই, যেমন ধরুন সর্বশেষ যে শ্রমশক্তি জরিপ আসতো বিবিএস এর, সেখানে বলা হয়েছে আমাদের নারী শ্রমিক হচ্ছে 2,86,00,000 বা 3.3 কোটির কাছাকাছি, আর পুরুষ শ্রমিক হচ্ছে সাড়ে 4 কোটি বা 4.5 কোটি। এখন দেখুন, বাংলাদেশের নারী এবং পুরুষের অনুপাত প্রায় কাছাকাছি। সেক্ষেত্রে আমরা শ্রমবাজারে দেখি পুরুষের তুলনায় নারী হচ্ছে 2,37,00,000 কম। এখন এই গ্যাপটা কেন হয়েছে? এই এই যে শ্রমবাজার, এই বিশাল শ্রমবাজার কি কর্মের প্রয়োজন নেই? তারপর দেখুন, পরিসংখ্যান তথ্য জালিয়াতি আরো আছে। যেমন ধরুন গত যে জিডিপির হিসাবে, সেখানে বলা হয়েছে যে কৃষি খাতে জিডিপিতে কন্ট্রিবিউশনটা কমে গেছে। কিন্তু আপনি দেখেন যে যে এমপ্লয়মেন্ট ডেটাবেজে জিডিপি মানে এমপ্লয়মেন্ট ডেটাবেজে সেটা দেখবেন যে এমপ্লয়মেন্টে কৃষি খাতের কন্ট্রিবিউশন বেড়ে গেছে। অর্থাৎ করোনার কালে যে লোকগুলো শহর ছেড়ে গ্রামে চলে গেছে, সরকার কোনো না কোনোভাবে তাদেরকে হয়তো এমপ্লয়েড দেখিয়ে দিয়েছে। এই ধরনের ইন্টেলেকচুয়াল স্যাবোটাজ এবং দুর্বৃত্তায়নগুলো বন্ধ করতে হবে। কারণ আমাদের তরুণদের, আমি আবার বলছি, আমাদের তরুণদের মলিন মুখ আমরা দেখতে চাই না। এরপর আমরা বলতে চাই যে আমাদের প্রবাসী শ্রমিক যারা বিদেশে যাচ্ছেন, তাদেরকে যদি আমরা ছোট ছোট কিছু স্কিল ট্রেনিং দিতে পারি, তাদেরকে যদি কম খরচে বিদেশে পাঠাতে পারি, তাহলে আমরা তাদেরকে বিদেশে যাওয়ার আগেই গরিব করে তুলব না। ভারত যদি 1.25 লাখ টাকায় মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানি করতে পারে, বাংলাদেশকে কেন সেই জায়গায় 5.5 লাখ টাকা লাগবে? এই প্রশ্নের উত্তর আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে। আমরা যদি আমাদের এই লোকগুলোকে 1.25 লাখে পাঠাতে পারি, তাহলে এই লোকটার ক্ষুদ্র ঋণ করতে হচ্ছে না, জমি বিক্রি করতে হচ্ছে না, দোকান বা ব্যবসা বিক্রি করতে হচ্ছে না। অর্থাৎ আমরা যাওয়ার আগেই তাদেরকে গরিব করে দিচ্ছি, তাদের মনোবল ভেঙে দিচ্ছি। আমি নতুন সরকারের কাছে আশা করি, যদি এয়ারপোর্টে আমাদের বিভিন্ন বাহিনী সিন্ডিকেট থেকে থাকে, সেই সিন্ডিকেট গুলো ভেঙে ফেলবো। ম্যান পাওয়ার ব্যবসায় যাদের সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেট গুলো ভেঙে ফেলবো। এরা কারা আপনারা খুব ভালো করে জানেন, ঠিক আছে? আমাদের রেভিনিউ লিকেজ এবং রেভিনিউ আর্নিং, এই দুটো পথকেই আমাদের সেন্টার পয়েন্টে আনতে হবে। কারণ সরকারকে সফল হতে হলে অর্থনীতিকে সফল হতে হবে, এবং অর্থনীতিকে সফল করতে হলে আমাদের তরুণদেরকে কর্মক্ষম রাখতে হবে। প্রয়োজনে আমি তরুণদেরকে আহ্বান করব, ছাত্র নেতৃত্বকে আহ্বান করব, আপনারা দাবি করুন যে বেকারত্বের ডেটাবেস করে সরকারকে একটা মানসম্পন্ন জীবনযাপনের জন্য কি পরিমাণ ন্যূনতম খরচ হয় তার বিপরীতে 1% হারে বেকার ভাতা দেওয়া হোক। আমাদের আমাদের তরুণদের পক্ষ থেকে সবসময় একটা কথা বলা হয় যে তারা চাকরির পিছনে ঘুরতে ঘুরতে তারা টায়ার্ড। তারা প্রায় সময় চাকরির বয়স নিয়ে আপত্তি তুলেছেন, চাকরির আবেদন ফি নিয়ে আবেদন তুলেছেন। আমি কিছু ঘাটাঘাটি করে দেখেছি, একটা 26টা পদের বিপরীতে 72,000 পজিশন। একই ব্যক্তির একই দিনে 5টা ইন্টারভিউ। একটা লোক একই সময়ে যারা একটা গ্রামীণ মধ্যবিত্ত কিংবা শহরের নিম্নবিত্ত থেকে উঠে আসে, তার পক্ষে একই সময়ে এতগুলো আবেদন ফর্ম কিনা, তার পরিবহন ভাড়া কিংবা যে আবাসনের যে খরচ, ঢাকার বিভিন্ন জায়গায় গিয়ে পরীক্ষা দেওয়া, এই জিনিসগুলো সম্ভব না। আমি মনে করি এখানে একটা ডিজিটাল ট্রান্সফরমেশন দরকার। এখানে একটা সফটওয়্যারের মাধ্যমে সরকারি হোক কিংবা বেসরকারি হোক, এই যে চাকরির মধ্যে একটা ব্যালেন্স আসা উচিত, যাতে ওভারল্যাপিং পরীক্ষা না থাকে। হ্যাঁ, এতে করে আমাদের যে ছাত্রদের উপরে চাপ কমে আসবে। আর
চাকরির আবেদন হয়ে গেছে একটা বিভিন্ন প্রতিষ্ঠানের আর্নিং এর একটা মাধ্যম, এবং শিক্ষার্থীদের ভর্তির বিষয়েও ফর্ম বিক্রি করে তারা তারা আর্ন করছে, পে অর্ডারের মাধ্যমে তারা আর্ন করছে। এই বিষয়গুলো ছোটখাটো হলেও আমাদের ছেলেদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে কমফোর্ট দিতে, ফাইন্যান্সিয়াল কমফোর্ট দিতে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে আমি মনে করি। সর্বশেষে আমি যেটা বলতে চাই যে আপনারা মাইক্রো ইকোনমিক পলিসিতে যাই করেন, আমরা দেখতে পাচ্ছি যে একটা ফিসক্যাল কন্ট্রাকশন হচ্ছে। অর্থাৎ আমাদের যে পণ্য বাজার, সেই পণ্য বাজার, আমরা যদি রড বলি, আমরা যদি মোটরসাইকেল বলি বা গাড়ি বলি, যে বিষয়গুলো নিয়ে, কিংবা চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং এর ডেটা দেখি, যে ডেটাগুলো দিয়ে আমরা আসলে বুঝতে চেষ্টা করি যে অর্থনীতি কিভাবে পারফর্ম করবে, সেখানে আমরা একটা সুস্পষ্ট কন্ট্রাকশন দেখছি। এই কন্ট্রাকশনের বিপরীতে আপনারা দেখেছেন গত কয়েক বছর বাংলাদেশের বাজেট ভয়াবহ রকম ঘাটতি নিত। অর্থাৎ সরকারের পাবলিক স্পেন্ডিং, অর্থাৎ জনপ্রশাসনের যে খরচ, সেই খরচটা আসলে আমাদের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। তো এখন আমরা যেহেতু বলছি যে আমাদের মূল্যস্ফীতি হচ্ছে আমাদের প্রধানতম চ্যালেঞ্জ, আমাদের একটা দাবি হচ্ছে সরকার তার পরিচালনা খরচটা কমিয়ে আনবে। এখন পরিচালনা খরচ বলতে আমি বেতন কমানোর কথা বলছি না, আমি বলছি যে তাদের আদার্স সুযোগ সুবিধা, তাদের যে দুর্নীতি, তাদের গাড়ির ভাতা, তাদের তেলের ভাতা, কিংবা তাদের যে আপ্যায়ন ভাতা, কিংবা তাদের ফার্নিচার ভাতা, কিংবা অন্যান্য যে চাহিদা, এই চাহিদাগুলোকে আমাদেরকে সংকুচিত করতে হবে। সংকুচিত করলে আবার কি হবে, আমাদের ফিসক্যাল স্পেস তৈরি হবে। ঠিক আছে? তো এই ফিসক্যাল স্পেস গুলো তৈরি হবে, আমরা যে বলছি যে সরকার মাস এমপ্লয়মেন্ট তৈরি করবে, এই মাস এমপ্লয়মেন্টের জন্য সরকার বরাদ্দ দিতে পারবে। আজকে সরকারের বৈদেশিক ঋণের চাপ আছে, অভ্যন্তরীণ ঋণের চাপ আছে। অর্থাৎ শুধুমাত্র ডলারের সংকট নয়, সরকারের টাকারও সংকট আছে। এমত অবস্থায় সরকারকে অবশ্যই ফাইন্যান্সিয়াল স্পেস তৈরি করার জন্য বিশেষ পদক্ষেপ নিতে হবে, এবং এটা আমি আশা করি বাংলাদেশ ব্যাংকের দুজন সম্মানিত অর্থনীতিবিদ আছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও অর্থনীতিবিদ, তারা সবাই মিলে তারুণ্য নির্ভর একটা যে কর্মসংস্থান বান্ধব যে পলিসি, এটা বোধ ম্যাক্রো ইকোনমিক পলিসি বা মাইক্রো ইকোনমিক পলিসি, কিংবা যে আমরা যে অন ডিমান্ড যে চাহিদাগুলোর কথা বলছি, পলিটিক্যাল ডিসিশন নিয়ে এই বিষয়গুলো তারা সমস্যা সমাধানে এগিয়ে আসবেন। আর সবশেষে আমি বলতে চাই যে সরকারকে কিছু ভিশনারি পদক্ষেপ নিতে হবে, যে আমাদের একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েটের জন্য একটা মাস্টার প্ল্যান দরকার, যে সরকার কর্মসংস্থানের ডেটাবেস তৈরি করবে এবং কর্মসংস্থানের ড্যাশবোর্ড তৈরি করবে, যে কিভাবে রাষ্ট্রের যে বাজেটের যে কাঠামো, যে কৌশল, সেই কৌশলগুলো কোন মাসে কত এমপ্লয়মেন্ট জেনারেট করা এবং সেটাকে কিভাবে মনিটর করা হবে। আর সেবা খাতের বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। আমরা সরকারের কেন্দ্রীভূত সেবা খাতের বিকেন্দ্রীকরণ চাই। তখন রাজধানী থেকে সেবা খাতগুলো